আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেনেশন দেখব যেটা তোমরা খুব বেশি একটা দেখোনি। এই সিনেমার প্লট শুরু হয় ১৯৬৫ সালে, যেখানে আমেরিকার গৃহযুদ্ধের সময় সোনাভর্তি একটা রহস্যময় জাহাজ হারিয়ে যায় অতল সমুদ্রে। বহু বছর পর বর্তমানে আফ্রিকার মালি দেশে ছড়িয়ে পড়েছে একটা ভয়ঙ্কর রোগ। ডব্লিউএইচওর ডাক্তার সোফিয়া যখন এই রোগের উৎস খুঁজতে গিয়ে বিপদে পড়ে যায়, তখনই তাকে বাঁচায় ডাক নামের এক দুঃসাহসী গুপ্তধন সন্ধানী, যার জীবনের একমাত্র লক্ষ্য হলো সেই হারিয়ে যাওয়া জাহাজটা খুঁজে বের করা। তো হঠাৎ করে ছড়িয়ে পড়া এই রোগের সাথে গুপ্তধন ভর্তি জাহাজের কি সম্পর্ক? কি আছে সেই জাহাজে? চলুন শুরু থেকে খুঁজে বের করি। গল্পের শুরু হয় ১৯৬৫ সাল থেকে। আমেরিকায় তখন সিভিল ওয়ার প্রায় শেষের দিকে। ঠিক তখনই আমরা একজন ক্যাপ্টেনকে দেখতে পাই, যার হাতে একটা সোনার মুদ্রা ধরা আছে। সেই ক্যাপ্টেন এই ধরনের সোনার মুদ্রা ভর্তি অনেকগুলো বক্স একটা জাহাজের ভেতরে লোড করাচ্ছে। এই বক্সগুলোর উপরে CSA লেখা রয়েছে। তখনই হঠাৎ তাদের উপরে আক্রমণ শুরু হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন দ্রুত জাহাজটাকে পানিতে নামিয়ে দেয় আর জাহাজের সকল ইঞ্জিন বন্ধ করে দেয়, যাতে করে রাতের অন্ধকারে তার জাহাজটা কারো চোখে না পড়ে। আর হয় ঠিক এমনটাই, সে শত্রুদের হাত থেকে বেঁচে পালিয়ে যায়। এবার গল্প চলে আসে বর্তমান সময়, যেখানে আমরা WHO-র একটা ভ্যানের ভেতরে ডাক্তার সোফিয়াকে বসে থাকতে দেখি। এই ভ্যানটা এখন নাইজেরিয়াতে রয়েছে। এই শহরে একটা রোগ খুবই দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। একজন নতুন রোগের পরীক্ষা করে জানা যায় যে তারও একই রকমের রোগ হয়েছে, যার ব্যাপারে ডাক্তারেরা এখনও কিছুই বুঝতে পারছে না। রোগীর মা তাদেরকে জানায় যে কিছুদিন আগে সে তার বাবার সাথে মালি দেশে গিয়েছিল, আর সেখান থেকে ফেরার পথে তার এমন অবস্থা হয়েছে। সোফিয়া রোগীটাকে গাড়িতে তুলে নিয়ে তার সিনিয়রকে বলে, এই রোগীটাকে ধরে এখন পর্যন্ত মোট 6 জন হলো, আমাদের দ্রুত WHO-কে এই ফাইলটা জমা দেওয়া উচিত। কিন্তু তার সিনিয়র বলে যে এত কম কেস নিয়ে গেলে কেউ আমাদের সাহায্যই করবে না। সোফিয়া এখন মালি দেশে গিয়ে এটা জানতে চায় যে সেখানে এমন কি রয়েছে যার জন্য মানুষ এমন ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে পড়ছে। তো মালি দেশে আবার এই মুহূর্তে গৃহযুদ্ধ চলছিল, তাই তার সিনিয়র তাকে বলে যে এমন বিপজ্জনক পরিস্থিতিতে তোমাকে ওই দেশে যাওয়ার অনুমতি কেউই দেবে না। এই সময় মুখোশ পরিহিত একজন লোক তাদের উপরে নজরদারি করছিল। সম্ভবত এই ডাক্তারদের এখানে আসাটা তার একদমই পছন্দ হয়নি। তখনই সোফিয়ার মনে হয় যে ওই রোগীর বাবার স্যাম্পেলটাও নিয়ে যাওয়া উচিত, যেহেতু উনিও মালি দেশে গিয়েছিলেন। তাই সোফিয়া লাইট হাউসের দিকে রওনা দেয়, যেখানে ওই লোকটার কাজ করত। সেখানে পৌঁছে সোফিয়া দেখতে পায় যে ওই লোকটার অবস্থা হুবহু তার ছেলের মতোই, এমনকি ইতিমধ্যেই লোকটা প্রাণও হারিয়েছে। সোফিয়া চুপচাপ তার স্যাম্পেল নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই সময় কাছেরই সমুদ্রে একজন লোক বোটিং করছিল, আর দূর থেকে যে মুখোশ পরা লোকটা ডাক্তারদের ওপরে নজর রাখছিল, সে হঠাৎ করে সোফিয়ার ওপরে হামলা করে দেয়। কিন্তু বোটিং করতে থাকা সেই লোকটা ঠিক সময় এসে সোফিয়াকে বাঁচিয়ে নেয়। তবে এই হাতাহাতির মধ্যে সেই মুখোশ পরা লোকটা সোফিয়ার ব্যাগ নিয়ে এখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণ পর যখন সোফিয়ার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে নোমা নামের একটা জাহাজে আবিষ্কার করে। এটা আসলে সমুদ্রে গুপ্তধন খোঁজার একটা জাহাজ ছিল। বাইরে সেই লোকটাই দাঁড়িয়েছিল যে সোফিয়ার প্রাণ বাঁচিয়েছিল। লোকটা সমুদ্র থেকে খুঁজে পাওয়া একটা বামি মূর্তি নিয়ে বাইরে বেরিয়ে আসে। আসলে এরাই সেই CSA লেখা জাহাজটাকে খুঁজে চলেছে, কিন্তু আজ পর্যন্ত তারা সেই জাহাজের কোনো সন্ধানই পায়নি। তখনই আলমোরা, যে কিনা এই জাহাজের মালিক, সে এখানে চলে আসে। লোকটা যে সোফিয়াকে বাঁচিয়েছিল তার নাম ছিল ডাক। তো আলমোরা ডাককে বলে যে গুপ্তধন আমরা পেয়ে গেছি, সেটাকে আজ রাতের মিউজিয়াম পার্টিতে প্রদর্শনীর জন্য রাখতে হবে, তাই জলদি এটাকে পরিষ্কার করো। উনি আসলে এই মূর্তিটাকেই গুপ্তধন হিসেবে বলছিলেন। তো এরপর ডাক একজন নাইজেরিয়ান ডিলারের সাথে কথা বলতে চলে যায়। তো সেই পার্টিতে এখন মহামূল্যবান এই মূর্তিটা সবার সামনে দেখানো হয়। এটা আসলে একজন আফ্রিকান রাজার কবর ছিল, যেটার দাম কয়েক হাজার কোটি টাকাও হতে পারে। তাই ডাক দ্রুত সেই ডিলারের কাছে পৌঁছায়, আর সেখানে ডিলার তাকে একটা মুদ্রা দেখায়, যার উপরে CSA লেখা ছিল। ডাক সাথে সাথে মুদ্রাটা হাতে নিয়ে বলে, আরে এটা তো বছরের পর বছর ধরে আমার স্বপ্ন ছিল। আজ পর্যন্ত কেউই জানতে পারেনি সেই জাহাজটা কোথায় উধাও হয়ে গেছে। তুমি এটা কোথায় পেলে? কিন্তু সেই নাইজেরিয়ান লোকটা তাকে শুধু এটুকুই বলতে পারে যে সে মালির একজন লোকের কাছ থেকে এটা সংগ্রহ করেছে। তো যাই হোক, এদিকে পার্টিতে ম্যাসকট কোম্পানির মালিকও এখানে উপস্থিত রয়েছে, যে কিনা এই গুপ্তধন খোঁজার পেছনে টাকা ইনভেস্ট করেছিল। এই লোকটার মালি দেশে বেশ ভালোই পরিচিতি ছিল, তাই সোফিয়া তাকে মালিতে পৌঁছে দেওয়ার জন্য সেই লোকটার কাছেও অনুরোধ করে, কারণ সে মালিতে গিয়ে এই রোগটার ব্যাপারে আরও তথ্য জানতে চায়। তো এখন ওই কোম্পানির মালিক বলে, মালিতে যাওয়া এখন অনেক বিপজ্জনক, কিন্তু তুমি যদি তারপরেও যেতে চাও তাহলে আমি কোনো একটা রাস্তা বের করে দেওয়ার চেষ্টা করব। তো কিছুক্ষণের মধ্যে ডাগো সেখানে চলে আসে, আর সে CSA লেখা মুদ্রাটা জেমসকে দেখায়। সে এটাও জানায় যে এই মুদ্রাটা মালিতে থাকা একজন লোকের কাছে পাওয়া গেছে। আর ডাগের বিশ্বাস যে ওই জাহাজের ধ্বংসাবশেষ মালির আশেপাশেই কোথাও রয়েছে। জেমস এটা শুনে প্রচণ্ড খুশি হয়ে যায়, আর সে ডাগ এবং আলমোরাকে 3 দিনের জন্য মালিতে যাওয়ার অনুমতি দিয়ে দেয়।
ওখানে গিয়ে তারা জাহাজটাকে খুঁজে বের করার জন্য নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করতে চায়। তাদের পরিকল্পনা হলো যদি সামান্য কোনো সূত্র হাতে আসে তাহলে জাহাজ খোঁজার পুরো অপারেশন তারা শুরু করে দেবে। তো পরের দিন যখন তারা বন্দরে পৌঁছায় তখন দেখতে পাই যে সোফিয়ার ডাক্তার জ্যাক সেখানে আগে থেকেই বসে আছে। সোফিয়ার ডাককে জানায় যে জেমস বলেছে আমি আর ডাক্তার জ্যাকও তোমার সাথে মালিতে যেতে পারি। তো এরপর এই 5 জন মালির দিকে রওনা দিয়ে দেয়। তো রাতের বেলা খাবার খেতে খেতে ডাক সোফিয়াকে সেই রহস্যময় গুপ্তধন ভর্তি জাহাজটার ব্যাপারে বলতে থাকে। আর এটাও জানায় যে জাহাজটা হারিয়ে যাবার পর তার সারা জীবনে একটাই স্বপ্ন সেই জাহাজটাকে খুঁজে বের করা। তো যাই হোক, পরদিন সকালে মালিতে পৌঁছানোর পরে সোফিয়া আর জ্যাক নিজেদের পথে চলে যায়। আর ডাক এবং বাকিরা সেই লোকটার বাড়িতে পৌঁছায় যে ওই মুদ্রাটা খুঁজে পেয়েছিল। তার বাড়িতে গিয়ে তারা জানতে পারে যে লোকটা অনেক আগেই মারা গেছে। এই কথা শুনে তারা সবাই প্রচণ্ড হতাশ হয়ে যায়, কারণ জাহাজ পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা যেন আবারও বন্ধ হয়ে যাচ্ছিল। তখনই ডাগের চোখে একটা পুরনো মসজিদ পড়ে। তারা 3 জন সেখানে গিয়ে একজন লোকের সাথে দেখা করে, কারণ প্রায়শই এই ধরনের ধর্মীয় স্থানগুলোতে পুরনো দিনের ঘটনাগুলোর রেকর্ড রাখা থাকে। তো ডাক সেই রেকর্ডগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করলে সেখানকার একজন লোক পুরনো রেকর্ড খুঁজে দেখে তাকে জানায় যে বহু বছর আগে ওখানকার বন্দরে একটা জাহাজ এসে ফিরেছিল, কিন্তু সেই জাহাজে একজনও জীবিত ছিল না, আর পানির স্রোত এতটাই বেশি ছিল যে জাহাজটা ভেসে আবারও সমুদ্রের দিকে চলে যায়। এই তথ্যটা ডাগের জন্য খুবই কাজের ছিল। এরপর তারা আর এক মুহূর্ত দেরি না করে তারা যাও শহরের দিকে এগোতে থাকে, যেটা এখান থেকে কিছুটা দূরে। তো যেতে যেতে তারা নিজেদের বোটের একটা অংশে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা বুঝতে পারে যে ওটা হয়তো কোনো ধরনের বিশেষ মাটি বা মরিচাও হতে পারে। কিন্তু ডাক বলে যে এমন স্রোতের পানিতে এই ধরনের মাটি পাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়, এটা নিয়ে নিশ্চয়ই আমাদের ভাবতে হবে। তখনই হঠাৎ একটা মিলিটারি বোট তাদের দিকে আসতে শুরু করে। আর্মি অফিসারেরা বারবার একটাই প্রশ্ন করতে থাকে যে তোমাদের সাথে যে ডাক্তারেরা এখানে এসেছে তারা এখন কোথায়? এখানকার রাজা ততক্ষণে জেনে গেছে যে তার দেশে 2 জন বিদেশি ডাক্তার এসেছে, যারা এখানে ছড়িয়ে পড়া রোগটার আসল কারণ খুঁজে বের করতে চায়। রাজা আদেশ দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব সেই ডাক্তারদেরকে আটকাতে হবে, নইলে বড় সমস্যা হয়ে যেতে পারে। ডাক বুঝতে পারে যে নিশ্চয়ই এই রোগের সাথে রাজার কোনো সম্পর্ক রয়েছে, তা না হলে ডাক্তারদেরকে নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন হবে? ডাক জবাব দেয় যে স্যার, আমরা অত ভালো ইংরেজি বলতে পারি না, তাই আগে বোটটা পাশে লাগিয়ে রাখি, তারপর ধীরে সুস্থে কথা বলছি। তো ডাক আর্মি অফিসারদের দিকে একটা দড়ি ছুড়ে দেয়, যেটা তারা নিজেদের বোটে বেঁধে ফেলে। এরপর ডাক তার বন্ধুদেরকে ইশারা করে ফুল স্পিডে বোট চালাতে বলে, আর এক ঝটকা সেই অফিসারদের বোট উল্টে যায়। ডাক দ্রুতই সেই দড়িটাও কেটে দেয়, আর তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। কিছুটা দূরে আরও 2টো নৌকা তাদের জন্য অপেক্ষা করছিল, আর তারা এদেরকে দেখামাত্রই গুলি চালানো শুরু করে দেয়। ডাক বুঝতে পারে যে এখন নৌকা থেকে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, না হলে প্রাণটাই বাঁচানো যাবে না। তাই ঝাঁপ দেওয়ার আগে তারা তাদের বোটের ফুয়েল ট্যাঙ্কে একটা ছিদ্র করে দেয়, যাতে করে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। আর যখন অন্য বোটটা তাদের কাছাকাছি চলে আসে তখনই 3 জন পানিতে ঝাঁপিয়ে পড়ে। অফিসারেরা তাদের বোটে গুলি চালায়, আর লিকেজের কারণে একটা প্রচণ্ড বিস্ফোরণ হয়, যাতে করে সকল পুলিশ অফিসারেরাই সেখানে মারা যায়। দ্রুতই তারা 3 জন নদী থেকে উপরে পাশের একটা বাড়িতে পৌঁছে যায়। রুডি ডাককে জিজ্ঞাসা করে, এখন তো আমাদের কাছে নৌকাও নেই, তাহলে কি আমরা জাহাজ খোঁজার সকল কাজ বন্ধ করে দেব? ডাক বলে যে জাহাজটাকে পরে খুঁজব, আগে আমাদের এই ডাক্তারদের প্রাণ বাঁচাতে হবে। যদি ওরা আর্মিদের হাতে ধরা পড়ে যায় তাহলে ওদের 2 জনকে আর্মিরা মেরে ফেলবে। ডাক রুডিকে বলে যে তুমি তাড়াতাড়ি বর্ডার পার করে আলমোড়ার কাছে চলে যাও। এরপর সে নিজে জেমসের সাথে ওই 2 ডাক্তারকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওদিকে 2 ডাক্তার একটা গ্রামে গিয়ে পৌঁছায়, যেখানে একজন মানুষও চোখে পড়ছিল না। তারা অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু চারিদিকে ছিল কেবল শুনশান নীরবতা। সোফিয়া একটা ঘরের ভেতরে অনেকগুলো লাশ পড়ে থাকতে দেখে, আর এই সব মানুষের মৃত্যু সেই অদ্ভুত রোগের কারণে হয়েছে। তো সকাল হতেই তারা 2 জন মিলে সকল লাশ কবর দিয়ে দেয়। এদিকে রুডিও লুকিয়ে লুকিয়ে বর্ডার পার করে ফেলে। তো এদিকে গ্রামের ভেতরে সোফিয়া একটা কুয়ো দেখতে পায়। সে ভাবে যে হয়তো এর ভেতরে কিছু পাওয়া যেতে পারে, তাই সে কুয়োর ভেতরে নামার প্রস্তুতি নিতে শুরু করে। আর কুয়োর নিচে পৌঁছাতেই সে যখন পানির স্যাম্পল নিতে শুরু করে, ঠিক তখনই জ্যাক তাকে জানায় যে উপরে কিছু মিলিটারি অফিসার চলে এসেছে। এরপর গুলির আওয়াজ শোনা যায়, আর মিলিটারিরা জ্যাককে ছেড়ে বাকি সবাইকে মেরে ফেলে। কুয়োর ভেতরে সোফিয়া প্রচণ্ড ভয়ে লুকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে একটা হেলিকপ্টার ল্যান্ড করে, যেখান থেকে মালি দেশের রাজা কাজিম নেমে আসে। কাজিম জ্যাককে জিজ্ঞাসা করে মহিলা ডাক্তারটা কোথায় গেছে। চপারের আওয়াজ শুনে ডাগ আর জেমসও বুঝে যায় যে ডাক্তারেরা আশেপাশেই কোথাও রয়েছে, কিন্তু কাজিম এখানে প্রচণ্ড রেগেছিল। সে জ্যাককে গুলি করে মেরে ফেলে, আর নিজের লোকদেরকে আদেশ দেয় সোফিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো। এদিকে ডাগ আর জেমস পাশেই লুকিয়ে থেকে এই সব কিছু দেখতে থাকে। কাজিমের লোকেরা আশেপাশে সবাইকে মারতে শুরু করে,
আর এইসবের মাঝে ডাগের জীবনটাও বিপদের মুখে পড়ে যায়। কিন্তু পেছন থেকে সোফিয়া এসে কাজিমের লোককে মেরে ফেলে। নিজের সিনিয়র ডাক্তার জ্যাকের মৃত্যুতে সোফিয়া প্রচণ্ড কষ্ট পায়। আর এখানেই আমাদের মুভির প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও। তোমরা যারা হলিউড, বলিউড, কোরিয়ান মুভি দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।